আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময়। এই অধ্যায়টা ততটাও কঠিন না। যদি আমার লেকচারটা ফলো করো, ইনশাল্লাহ তোমরা দেখবা এই অধ্যায় থেকে যেভাবে আসুক তোমরা পারবা ইনশাল্লাহ। একটা অধ্যায় পড়ার আগে সর্বপ্রথম জেনে নেওয়া উচিত ওই অধ্যায়ে কোন কোন টপিকের উপরে আলোচনা করা হয়েছে বইয়ে। তাহলে আমরা পড়া দেখবা যে 30% অলরেডি শেষ হয়ে যাবে। দেখো, এখানে আছে যে প্রথম উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। তাইলে আমরা কার গ্যাসীয় বিনিময় করব? উদ্ভিদের। উদ্ভিদের গ্যাসীয় বিনিময় করব। গ্যাসীয় বিনিময় কি? গ্যাসীয় বিনিময় হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান, সেটাই হচ্ছে গ্যাসীয় বিনিময়। তারপরে টপিকে যদি আসি, দেখো দ্বিতীয় টপিকে আছে মানব শ্বসনতন্ত্র। তাহলে আমরা কার পড়ব? মানুষের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র কি? শ্বসনতন্ত্র হচ্ছে আমাদের এই শ্বসন কার্য পরিচালনা করার জন্য যে অঙ্গগুলো প্রয়োজন। যেমন আমাদের প্রয়োজন হচ্ছে ট্রাকিয়া ট্রাকিয়া মানে শ্বাসনালী, এরপরে হচ্ছে ষড়যন্ত্র, পরশুকা, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল ইত্যাদি জিনিসগুলো আমাদের প্রয়োজন। এই সবগুলোকে নিয়ে হচ্ছে যে এই সব অঙ্গ নিয়েই তৈরি হয়েছে শ্বসনতন্ত্র। তাহলে নেক্সট টপিকে আমরা যাই। নেক্সট টপিক হচ্ছে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া কি? শ্বাসক্রিয়া হচ্ছে প্রশ্বাস প্রশ্বাস প্লাস নিঃশ্বাস। শ্বাসক্রিয়া হচ্ছে প্রশ্বাস প্লাস নিঃশ্বাস। তাহলে এটা কি? এই দেখো, প্র সমান সমান হলো প্রবেশ, অর্থাৎ আর নি প্র মানে হলো আর নিঃশ্বাস কি? নি মানে হলো ছাড়া। নি মানে হলো ছাড়া। তাইলে শ্বাস গ্রহণকে কি বলবো আমরা? শ্বাস গ্রহণকে আমরা বলবো প্রশ্বাস। শ্বাস গ্রহণকে বলবো প্রশ্বাস, আর শ্বাস যে ছাড়া তাকে বলবো নিঃশ্বাস। ইনশাল্লাহ এবার এই জিনিসটা পেস লাগবে না আশা করি। তারপরে টপিকে আলোচনা হয়েছে রোগ সম্পর্কে। কোন রোগ? যেহেতু এই অধ্যায়ে আমরা শ্বাসনালী সম্পর্কে পড়তেছি, তাহলে শ্বাসনালী সংক্রান্ত যে রোগগুলো আছে সেই সম্পর্কে বলবো। এখানে 5টা রোগের সম্পর্কে কথা বলেছে, অর্থাৎ অ্যালজাইমা বা হাঁপানি। তারপরে রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস। তারপরে হচ্ছে নিউমোনিয়া, যক্ষ্মা, সর্বশেষ ফুসফুসে ক্যান্সার। তাহলে চলো আমরা আবার প্রথম দিকে চলে যাই, গ্যাসীয় বিনিময়ের যে জায়গায়। গ্যাসীয় গ্যাসীয় বিনিময় এই জিনিসটা উদ্ভিদের 2টা শরীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে হয়। কয়টা? 2টা। দুইটা হচ্ছে, একটা সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন। এবার চলো আমরা সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে কিছুটা জেনে আসি। তাহলে সালোক সংশ্লেষণকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। আর শ্বসন, আরেকটা হলো শ্বসন। দুটার মধ্যে কম্পেয়ার করে পড়বো তাহলে সহজ হবে। শ্বসনকে ইংলিশে বলা হয় রেসপিরেশন। ফটো মানে কি? দেখো, সালোক সংশ্লেষণ ফটো মানে হলো আলো। ফটো মানে কি? আলো। সিনথেসিস মানে হলো প্রক্রিয়া, অর্থাৎ আলোর মাধ্যমে যে প্রক্রিয়া সম্পন্ন হয়। সালোক সংশ্লেষণ কোথায় হয়? নোটের, সালোক সংশ্লেষণ হয় উদ্ভিদে। কোথায়? উদ্ভিদে। সালোক সংশ্লেষণ হয় উদ্ভিদে। নোট, শ্বসন 2 জায়গায় হয়। শ্বসন কয় জায়গায় হয়? 2 জায়গায়। একটা উদ্ভিদেও শ্বসন কার্য সম্পন্ন হয়, আবার
মানব দেহে এই শ্বসন কার্য পরিচালনা হয়। তাইলে এবার চলো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি লাগে। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে লাগবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে লাগবে কার্বন ডাই অক্সাইড, আর শ্বসনের ক্ষেত্রে লাগবে অক্সিজেন। শ্বসনের ক্ষেত্রে কি লাগবে? অক্সিজেন। তাহলে সালোক সংশ্লেষণের মাধ্যমে কি উৎপন্ন হবে? সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হবে গ্লুকোজ, আর শ্বসনের মাধ্যমে উৎপন্ন হবে এটিপি এবং কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ শ্বসনের মাধ্যমে কি আমরা আমাদের শরীরে শ্বসন কার্য পরিচালনা হলে অক্সিজেন গ্রহণ করি, শ্বসন কার্য পরিচালনা হওয়ার পরে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ওই কার্বন ডাই অক্সাইড আমরা পরিবেশে ত্যাগ করি। উদ্ভিদও কিন্তু সেম কাজ হয়, উদ্ভিদও অক্সিজেন লাগে এবং শ্বসন কার্য পরিচালনা উদ্ভিদও কিন্তু কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এই জিনিসটা মনে রাখতে হবে, উদ্ভিদও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আমরা অনেকে ভুল কনসেপ্ট আছে যে মনে করি যে মানুষই শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, না, উদ্ভিদও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, উদ্ভিদের ও শ্বসন কার্য পরিচালনা হয়। দেখো কার্বন ডাই অক্সাইড কত অণু লাগবে? 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে প্লাস 12 অণু পানি। এখানে অবশ্যই যেহেতু সালোক সংশ্লেষণ, আলো অবশ্যই লাগবে, আলো মাস্ট। তারপরে লাগবে হচ্ছে ক্লোরোফিল। এগুলো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, অর্থাৎ এটা হলো গ্লুকোজ। প্লাস অক্সিজেন উৎপন্ন হবে, এই অক্সিজেন উদ্ভিদ কি করে? পরিবেশে ত্যাগ করে। প্লাস 6 অণু পানি উৎপন্ন হবে। আর শ্বসন কার্যের ক্ষেত্রে আমরা কি দেখি? শ্বসন কার্যে 6 অণু অক্সিজেন লাগবে প্লাস গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাহলে C6H12O6। তাহলে আমরা এখন কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কয় অণু কার্বন ডাই অক্সাইড? 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু পানি পাবো প্লাস এটি পাবো, অর্থাৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে ইনশাল্লাহ শ্বসন এবং সালোক সংশ্লেষণ বুঝতে পারছ। এই দেখো চিত্রের মাধ্যমে এই জিনিসটা তোমাকে দেখো, এই যে শ্বসন কার্য, শ্বসন প্রাণী প্লাস উদ্ভিদ দুইজনের হয়, সালোক সংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদে হয়। উদ্ভিদ কি ত্যাগ করতেছে? অক্সিজেন। এই অক্সিজেন দিয়ে প্রাণী কি করতেছে? শ্বসন কার্য পরিচালনা করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে। আবার উদ্ভিদ নিজের থেকে অক্সিজেন, এখানে সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় সেখান থেকে কিছু অক্সিজেন উদ্ভিদ নিজে শ্বসন কার্যে পরিচালনা করে, সেখান থেকে প্রাণী কি দেয়? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং উদ্ভিদও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার উদ্ভিদের সালোক সংশ্লেষণ পরিচালনার জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, তাই উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে এবং তার মাধ্যমে কি উৎপন্ন করে? অক্সিজেন উৎপন্ন করে, যেটা পরিবেশে ত্যাগ করে, এবং গ্লুকোজ তৈরি করে, যেটা ফলের ভিতরে সঞ্চয় থাকে এবং আমরা খাই এবং শক্তি পাই। এবার দেখো বইয়ে চলে আসি, এই কথাটা বললাম। দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে? বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে শ্বসন কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আরেকটা জিনিস আসো, এই যে উদ্ভিদ যে মানুষের তো নাক আছে, নাক দিয়ে শ্বাস নেয়, তাহলে উদ্ভিদ কি দিয়ে নেয়? উদ্ভিদেরও প্রয়োজন না কিছু জিনিস? উদ্ভিদ নেয় হচ্ছে স্টোমাটা, তারপরে হচ্ছে পরিণত কাণ্ডের যে লেন্টিসেল, কিসের মাধ্যমে? স্টোমাটা কোথায় থাকে? পাতার ভিতরে থাকে। এবং আমাদের যে কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ডটা থাকে, এই কাণ্ড যখন পরিণত হয়ে যায়, এই কাণ্ডের বাকলে এক ধরনের ফাটল সৃষ্টি হয়, যেটাকে বলা হয় লেন্টিসেল।
এই লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদ কি করে, যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদান করে। তারপরে চলে আসো এখানে, এই দেখো বলা আছে পাতার স্টোমাটা এবং পরিণত কাণ্ডের বাকলের লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অন্যান্য জিনিস আদান প্রদান করে। দেখো আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হার অধিক হয়। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে শ্বসন, শ্বসন হয় 24 ঘন্টা, শ্বসন হয় 24 ঘন্টা। কারণ কি? কারণ হচ্ছে শ্বসন হওয়ার জন্য কোনো ধরনের আলোর প্রয়োজন হয় না, কিন্তু সালোক সংশ্লেষণ আলো ছাড়া হতে পারে না, অবশ্যই আলো লাগবে, আলো লাগবে। কিন্তু শ্বসনের ক্ষেত্রে কি আলোর কোনো ধরনের প্রয়োজন হয় না, তাই 24 ঘন্টায় আমরা শ্বসন কার্য পরিচালনা হয়, উদ্ভিদের দেহেও হয় এবং প্রাণীর দেহে হয়। তাই একটা জিনিস, যেহেতু রাত্রেবেলা সালোক সংশ্লেষণ হয় না, শুধু শ্বসন হয় উদ্ভিদের দেহে, তার কারণে বড় বড় গাছে কি প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। ফলে যখন তুমি এই গাছের নিচে ঘুমাবা তখন তোমার শ্বাস নিতে সমস্যা হতে পারে। কারণ কি? তখন শুধু অক্সিজেন সাপ্লাই করতেছে না গাছ, তখন কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই করতেছে, কারণ গাছের শ্বসন কার্য পরিচালনা হচ্ছে। অবশ্যই এটা বইও আছে, দেখতে পারো, এই যে 24 ঘন্টা, অর্থাৎ শ্বসন দিবারাত্রি 24 ঘন্টা ঘটতে থাকে। তাহলে তুমি যদি বড় গাছের নিচে ঘুমাও তাহলে কি শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আশা করি এই টপিক নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা না। এখন আসো মানব শ্বসনতন্ত্র নিয়ে পড়বো আমরা।